ইউটিউব ডেফিনেটলি ইন্টারনেটের প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে হার্ড, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মতো স্মল ইউটিউবারদের একটি কমন পারসেপশন হলো ইউটিউবের অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা হয়েছে যে বড় চ্যানেলগুলো সবসময় ডমিনেট করবে ছোট চ্যানেলগুলোর উপরে। তবে বড় ইউটিউবাররা কিভাবে ইউটিউবের অ্যালগোরিদমটাকে এতটা সাকসেসফুলি কাজে লাগাচ্ছে জানেন? All the algorithm tries to do is to understand the audience and audience behaviors. YouTube doesn't push videos for creators, it pulls videos for viewers. And I think as creators, that's always hard to wrap our heads around. We think we make this beautiful video and it's the algorithm's job to push it in front of as many people as possible, when really the algorithm serves the viewers. ওকে, এর অর্থ হলো ইউটিউব কখনোই ক্রিয়েটরদের জন্য ভিডিও পুশ করে না। এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সদের জন্য তাদের টেস্ট অনুযায়ী ভিডিও বেছে নেয়। অথচ আমরা মনে করছি যে একটি ভিডিও বানিয়ে আপলোড করলাম এবং ইউটিউব হয়তো তা বিভিন্ন অডিয়েন্সের কাছে পুশ করবে। ফার্স্ট অফ অল, অডিয়েন্সদের সবসময় একটি নির্দিষ্ট চয়েস রয়েছে কোন ভিডিওটা তারা দেখবেন, আর সাথে সাথে সময়ও এখানে খুব লিমিটেড আর অ্যাটেনশন স্প্যানও খুব কম। তাই অডিয়েন্সরা সবসময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্ন্যাপ করেন, আর এই ডিসিশন নেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই ইনফ্লুয়েন্স হয় ভিডিওটার প্যাকেজিং দ্বারা। অডিয়েন্স যদি আপনার ভিডিওটা দেখার ক্ষেত্রে বেশি বেশি ডিসিশন নেন, তাহলে আপনার ভিডিওটা সেম টপিকের অন্য ভিডিওর তুলনায় বেশি র্যাঙ্ক করবে। তাই আপনি যদি কোশ্চেন করেন অ্যালগোরিদম আমার ভিডিওটা লার্জার অডিয়েন্সদের কাছে পুশ করছে না কেন, তাহলে আপনি ভুল কোশ্চেন করছেন। অ্যাকচুয়ালি এটা হবে যারা আমার ভিডিও দেখছে তারা এটা এনজয় করছে কিনা। কিন্তু যদি অডিয়েন্সরা আপনার ভিডিও এনজয় করছে ঠিকই, কিন্তু তারপরও ভিডিওর গ্রোথ ঠিক মতো হচ্ছে না, তাহলে বুঝতে হবে এখানে অন্য সমস্যা রয়েছে। আপনি কি কখনো এই বিজনেস টার্মটার কথা শুনেছেন? টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। কোটি কোটি মানুষ ফুটবল পছন্দ করেন, আর এই পরিমাণ মানুষ হচ্ছেন আপনার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনি যতবার ডিসিশন নেবেন, আপনার এই ট্যাম প্রতিবার কিছু পরিমাণে রিডিউস করবে। ফুটবল খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামের কোনো একটি দোকানের যদি হটডগ আপনার কাছে এক্সপেন্সিভ মনে হয়, আর সেটা নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে ডেফিনেটলি অডিয়েন্সরা তাতে আগ্রহ দেখাবে না, কারণ হটডগের প্রাইস কেমন তা আমি বা আপনি কেউই জানতে চাচ্ছি না। They working hard? Are they sacrificing more? Like, they had a bigger total addressable market. They had a bigger TAM. They were going after just a much wider audience. So you start small. আপনাকে প্রথমে আপনার চ্যানেলের নিশটা খুঁজে বের করতে হবে, তারপর সার্টেন টাইমের পর তা যতটা বেশি এক্সপান্ড করতে পারবেন, আপনার ট্যাম তত বেশি পরিমাণে এক্সপান্ড হবে। অ্যাকচুয়ালি এই কথাটির অর্থ কি? এই চ্যানেলটার কথাই ধরুন। এই চ্যানেলটা শুরুর দিকে কেবলমাত্র ল স্কুলে কিভাবে ভর্তি হওয়া যায় এবং কিভাবে লয়ার হওয়া যায় এই বিষয়ের উপর ভিডিও বানাতো। কিন্তু বর্তমানে চ্যানেলটার নিশ এতটাই এক্সপান্ড হয়েছে যে বিভিন্ন পপুলার লিগ্যাল কেস নিয়ে তারা বিশ্লেষণ করে ভিডিও বানায়। একই উদাহরণ দেওয়া যায় এই চ্যানেলটা সম্পর্কেও। প্রথমে কেবলমাত্র মেডিকেল স্টুডেন্টদের বিভিন্ন সাপোর্ট নিয়ে ভিডিও বানালেও বর্তমানে সে তার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট এতটাই বড় করছে যে প্রোডাক্টিভিটি সম্পর্কে ম্যাসিভ টপিক নিয়েও সে ভিডিও বানায়। তবে ছোট ক্রিয়েটরদের জন্য ব্যাপারটা কিন্তু এত সহজ নয়, কারণ আপনার বা আমার চ্যানেলের টোটাল অ্যাড্রেসেবল মার্কেট বড় হলেও গ্রো করার জন্য আপনাকে ভিডিওর প্যাকেজিংটা অবশ্যই ঠিক রাখতে হবে। একজন অডিয়েন্স ভিডিওতে কি চান তা দিবে প্যাকেজিং, আর তাদের কি প্রয়োজন সেটা তারা পাবেন ভিডিওর কন্টেন্ট থেকে। যখনই দুটো ভিডিও অলমোস্ট সেম পারফর্ম করছে, তখন অডিয়েন্সরা কোন ভিডিওটাকে চুজ করবেন জানেন? অবশ্যই যেটার থাম্বনেল এবং টাইটেল তাকে বেশি আকৃষ্ট করবে। আর এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সামনে আসে। They'll be like, I'm spending like 1% of my time on the click, which is really interesting. And I'm not suggesting people spend 40% because that's a lot, but maybe 10% of the time can be spent there, maybe 15% of the time can be spent there. থাম্বনেল নামের যে বস্তুটা যা অডিয়েন্সরা কেবলমাত্র সেকেন্ডের ভগ্নাংশের জন্য দেখবেন, সেটার পিছনে ক্রিয়েটর হিসেবে আপনি কি পরিমাণ সময় ব্যয় করবেন। আমাদের মতো যারা ছোট ক্রিয়েটর রয়েছেন তারা হয়তো থাম্বনেল বা টাইটেলের পেছনে খুব একটা সময় ব্যয় করেন না, কিন্তু যারা এস্টাবলিশড ক্রিয়েটর রয়েছেন তারা এই প্যাকেজিং এর কথা জানেন, অর্থাৎ এই দুটো জিনিসের পিছনে রীতিমতো রিসার্চ করে সময় ব্যয় করেন। ইউটিউবের অ্যানালিস্টরা একটি কথা প্রায়ই বলেন যে বর্তমানে এই প্যাকেজিং এর জন্য আপনি যে সময় ব্যয় করছেন তা সবসময় এর চেয়ে ডাবল করে নিন। ওকে, আপনি নিশ্চয়ই জানেন সিটিআর এবং ওয়াচ টাইম ডেফিনেটলি ইউটিউবের সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা। এই ডেটাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আপনি যদি আইসোলেট ভাবে কোনো একটাকে জাজ করেন তাহলে তা আপনাকে মিসলিড করতে পারে। আপনার সিটিআর হয়তো 30%, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয়তো মাত্র 10%, তাহলে ডেফিনেটলি এখানে ক্লিকবেট হচ্ছে। কিন্তু সিটিআর যদি সময়ের সাথে সাথে কমতে থাকে, তাহলে অ্যাকচুয়ালি এটা একটি গুড সাইন, কারণ এর মানে তখন দাঁড়াচ্ছে যে ইউটিউব আপনার ভিডিওটাকে ওয়াইডার অডিয়েন্সদের কাছে রিকমেন্ড করছে। বিগার অ্যাড্রেসেবল মার্কেট মানে হচ্ছে লোয়ার ক্লিক থ্রো রেট। যে কোনো ক্রিয়েটরের জন্য ইউটিউব জার্নি কখনোই একটি লিনিয়ার ট্র্যাজেক্টরি হিসেবে কাজ করে না। পারফেক্ট প্যাকেজিং আইডিয়া এবং ভিউয়ার্স এনগেজমেন্ট কোনো থিওরি নয় যে আপনি চট করে ধরে ফেলবেন আর আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন।
এটা একদিনে হবে না, তবে যত সময় যাবে এটার পারফেকশন তত বাড়তে থাকবে। আমি ইন্টারনেটে বেশ কিছু সময় ঘাটাঘাটি করে এই ইনফরমেশনগুলো পেয়েছি, তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। প্যাকেজিং আইডিয়া নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।